আগে গোল ছিল এখন চ্যাপ্টা হয়ে যাচ্ছে কিংবা লম্বা হয়ে যাচ্ছে, একটা দিক বসে গেছে, বাচ্চার মাথার তালুটা একটু বেশি লাফাচ্ছে কিংবা একটু বেশি নরম লাগছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা নতুন বাবা মা হিসেবে আমাদের প্রত্যেকের মনে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে এই নিয়েই কথা বলবো, সেটা হলো বাচ্চার মাথার আকৃতি। দেখো, একটা সদ্যজাত সন্তান যখন জন্ম নেয় তখন কিন্তু সে নর্মালি একটা গোল মাথা নিয়েই জন্মায়। আর যদি জন্মগত কোনো কারণে গোল না হয়, কিছুদিনের মধ্যে কিন্তু সেটি আবার গোলও হয়ে যায় যদি তার কোনো সিরিয়াস প্রবলেম না থাকে। তো দেখো, ছোট বাচ্চার মাথা নিয়ে কিন্তু আমাদের চিন্তার শেষ নেই। এবারে বলি যে কোন প্রশ্নগুলো বাবা মায়েদের মাথায় বেশি ঘোরে। তো দেখো, প্রথমত বলি বাচ্চার মাথার তালু লাফায়। এটা কিন্তু একটা একদমই নর্মাল ঘটনা, কিন্তু আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আমার বাচ্চার মাথাটা কি একটু তালুটা বেশিই লাফাচ্ছে। তো ছোট বাচ্চার মাথার তালু লাফানোটা কিন্তু একদম একটা স্বাভাবিক ঘটনা। আর ওই নরম জায়গাটা থাকাটাও স্বাভাবিক, কারণ ওই নরম জায়গাটা আছে বলেই কিন্তু বাচ্চার মাথার স্ক্যাল্পটা ঠিকঠাক বৃদ্ধি পেতে থাকে, ঠিকঠাক আকার নিতে পারে। আর ওই নরম জায়গাটা যদি না থাকতো সেটাই কিন্তু একটা অ্যাবনর্মাল ব্যাপার হতো। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আর একটা কী সমস্যা হয়, বাচ্চার মাথাটা তো প্রথম থেকে গোলই থাকে, কিন্তু অনেক কারণে আমাদের বাচ্চার মাথাটা ধীরে ধীরে কোনো একটা দিক চ্যাপ্টা হয়ে যায় কি কোনো একটা অংশ একটু বসে যায়। তো এটা নিয়ে কিন্তু আমাদের বাবা মায়েদের প্রত্যেকের মনে একটা চিন্তা থাকে যে আমার বাচ্চার মাথাটা ঠিকঠাক আকৃতি পাবে তো, কিংবা এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো তো। তো দেখো, আজকের ভিডিওটা এই নিয়েই থাকছে, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। তো দেখো, তার আগে বলি আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর আশা করছি এই নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং তোমাদের সমস্ত সমস্যার সমাধানও হয়ে যাবে। দেখো, যাদের বাচ্চার মাথা অলরেডি চ্যাপ্টা হয়ে গেছে তো তারা তো এই ভিডিওটা অবশ্যই দেখবে, আর যাদের বাচ্চার মাথা এখনও অবধি গোল আছে তো চ্যাপ্টা হয়নি, তারাও কিন্তু অবশ্যই দেখবে, যাতে এই সমস্যাটার মুখোমুখি তোমাদেরকে আর না হতে হয়। 6 মাসের কম বয়সী বাচ্চাদের মূলত এই সমস্যাটাই বেশি দেখা যায়, কারণ এই বয়সে বাচ্চার মাথা খুব নরম থাকে এবং এই সময়ে বাচ্চারা বেশিরভাগ টাইমটাই কিন্তু শুয়ে থাকে। 6 মাসের পর কি হয়, বাচ্চারা একটু মাথা তুলতে পারে, একটু বসতে পারে বা হামাগুড়ি দেয়, এতে ওদের মাথাটায় অতটা প্রেশার পড়ে না। বাট এর আগে অবধি কিন্তু বাচ্চারা বেশিরভাগ টাইম মাথার উপরেই প্রেশারটা দেয়। তো যেহেতু বাচ্চার মাথা এই সময় দ্রুত বৃদ্ধি পেতে থাকে, মোটামুটি ধরো 80% গ্রোথ কিন্তু বাচ্চার 2 বছরের মধ্যেই হয়ে যায়, আর 5 বছরের মধ্যে ওই 90% গ্রোথ কমপ্লিট হয়ে যায়। তো এই সময়টা খুবই ভাইটাল সময়। তো বাচ্চার মাথাটা যেহেতু খুবই নরম এবং ফ্লেক্সিবল হয়, সেই জন্য কি হয়, বাচ্চার মাথার যে অংশটায় চাপ পড়ে সেই অংশটা কিন্তু বসে যায়। আর এই প্রবলেমটাকে ফ্ল্যাট হেড সিনড্রোম বলি আমরা। তো এটা কিন্তু 6 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য একটা কমন প্রবলেম। তো এটা কিন্তু ধীরে ধীরে ঠিকও হয়ে যায়। কিভাবে ঠিক হয় সেটা নিয়ে পরে বলছি। তার আগে বলি, দেখো, যারা প্রি ম্যাচিওর বেবি হয় তাদের মাথাটা কিন্তু আবার একটু বেশি নরম হয়। তো সেই বাচ্চাদের মাথা কিন্তু এই বসে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে। তো বাবা মা হিসেবে আমরা কি করব যাতে বাচ্চার মাথাটা চ্যাপ্টা না হয়ে যায়, গোলই থাকে। দেখো, আমার মেয়েরও কিন্তু জন্মানোর সময় মাথাটা বেশ গোলই ছিল, কিন্তু যখন ওর মোটামুটি ওই ধরো 3 মাস বয়স, তখন আমি লক্ষ্য করি যে ওর মাথার পেছনের দিকটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি ওটা লক্ষ্য করেছিলাম, বেশি দেরি হয়ে গেলে হয়তো আরও বেশি প্রবলেমটা বেড়ে যেত। তো আমি কি ভুলটা করেছিলাম, ওকে আমি বেশিরভাগ টাইমই চিৎ করে শোয়াতাম, পাশ ফিরিয়ে শোয়াতাম না যে ও হয়তো উপর হয়ে যাবে, ওর নাকে চাপা পড়ে যাবে, সেই ভয়ে আমি শোয়াতাম না। যে ভুলটার জন্য আমার কি হয়েছে, মেয়ের এই প্রবলেমটা হয়ে গিয়েছিল। আর ও কিন্তু বেশিরভাগ টাইম কোলেও থাকতো না, শুয়েই থাকতো। তো আমি চাই তোমরাও এই একই ভুল করো না। আমি যেহেতু প্রথম মা, তো আমার এই ব্যাপারে অতটা অভিজ্ঞতা ছিল না, তো ধীরে ধীরে আমার অভিজ্ঞতা হয়েছে। প্রথমেই বলি যে বাচ্চাকে যখন বিছানায় শোয়াবে চেষ্টা করবে একই দিকে না শোয়ানোর। 2-3 ঘন্টা পর পর চেষ্টা করবে পজিশন চেঞ্জ করে করে শোয়ানোর। যেমন ধরো, যদি চিৎ হয়ে বাচ্চা শুয়ে থাকে তাহলে তোমরা চেষ্টা করবে ওকে এর পরে যখন শোবে তখন বাঁ দিক করে শোয়ানোর অথবা ডান দিক করে শোয়ানোর। আবার ধরো যদি বাঁ দিক করে শুয়ে থাকে তাহলে চেষ্টা করবে ডান দিক করে শোয়ানোর অথবা চিৎ করে শোয়ানো। এইভাবে কিন্তু প্রথম থেকেই ঘুরিয়ে ফিরিয়ে শোয়াতে হবে। আর 2 নাম্বার বলি, তোমরা কিন্তু বাচ্চার জন্য সর্ষের বালিশ ব্যবহার করবে। সর্ষের বালিশ ব্যবহার করলে কি হয়, প্রেশারটা কিন্তু একই জায়গাতে পড়ে না।
দেখো বাচ্চার বয়স যদি 1 মাসের থেকে একটু বেশি হয় তাহলে কিন্তু কিছু সময়ের জন্য সারাদিনে অন্তত ধরো 20 মিনিট 30 মিনিট করে বাচ্চাকে কাঁধে ফেলে রাখার চেষ্টা করবে। এতে বাচ্চার ঘাড়ও মজবুত হয় আর এতে বাচ্চার মাথার উপর প্রেশারটাও কম পড়ে। 4 নাম্বার বলি যে বাচ্চার যখন ধরো নাভিটা পড়ে গেছে সেই সময় থেকে কিন্তু বাচ্চাকে অল্প অল্প সময়ের জন্য টামি টাইম দিতে হবে। ওই ধরো প্রথমে ধরো তুমি 5 মিনিট দিলে, তারপরে 10 মিনিট দিলে, এইভাবে টাইমটা ধীরে ধীরে বাড়াতে হবে। আমি কিন্তু আমার মেয়ের দেখো এখানে ওই মোটামুটি 2 সপ্তাহ পর থেকে ওকে আমি টামি টাইম দিতাম। ওকে যদি আমি উপর করে দিতাম তাহলে কিন্তু ও নিজে এইভাবে কিছুক্ষণ থাকতো, তারপর আবার শুইয়ে দিতাম। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যখন তোমরা পাশে থাকবে বড়রা তখনই এটা করবে, না হলে বাচ্চা কিন্তু উপর হয়ে যেতে পারে, নাকে চাপা পড়ে যেতে পারে। এই টামি টাইমটা দিলে কি হয়, বাচ্চার ঘাড়টা শক্ত হয় এবং মাথাতে কিন্তু প্রেশারটা অনেকটা কম পড়ে। দেখো যাদের বাচ্চার মাথা অলরেডি চ্যাপ্টা হয়ে গেছে তারা কি করব। দেখো যদি বাচ্চার মাথাটা পিছনের দিকে চ্যাপ্টা হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদেরকে, বাচ্চাকে ডান দিকে পাশ ফিরিয়ে অথবা বাঁ দিকে পাশ ফিরিয়ে শোয়াতে হবে। ধীরে ধীরে এরকম যদি বেশিরভাগ টাইমটা করো তাহলে দেখবে ধীরে ধীরে বাচ্চার মাথা পেছনের দিক থেকে প্রেশারটা কমে গেছে এবং মাথাটা আগের মতো গোল অবস্থায় চলে এসছে। আর বাচ্চার মাথা যদি বাঁ দিকে চ্যাপ্টা হয়ে যায়, এটা কিভাবে হয়, ধরো কোনো মা যদি রাত্রে ধরো বাচ্চাকে ব্রেস্ট ফিড করায় শুয়ে শুয়ে, তো তাতে কি হয় বাচ্চার বাঁ দিকে যদি মাস হয় তাহলে বাচ্চাটাও কিন্তু বাঁ দিকে ঘুরেই ব্রেস্ট ফিড করতে থাকে। এর ফলে বাঁ দিকটায় বেশি পরিমাণে প্রেশার পড়ে পড়ে ধীরে ধীরে সেটা চ্যাপ্টা হয়ে যায়। তো সেম একইভাবে ডান দিকেও হতে পারে। তো আমাদেরকে কি করতে হবে, বাচ্চাকে কিন্তু দুদিকেই শোয়াতে হবে এবং নিজেকে দুদিকেই শুতে হবে, তাহলে বাচ্চার মাথাটা একই দিকে প্রেশার পড়বে না। তো আমাদের নিজেদেরকেই খেয়াল করতে হবে যে আমার বাচ্চার মাথাটা কিভাবে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কোন কারণে চ্যাপ্টা হয়েছে। তো যদি বাঁ দিকে চ্যাপ্টা হয়ে যায় তাহলে বেশিরভাগ টাইমটা আমাদের বাচ্চাদেরকে ডান দিকে ঘুরিয়ে অথবা চিৎ করে শোয়াতে হবে। আর যদি ডান দিকে চ্যাপ্টা হয়ে যায় তাহলে আমাদেরকে বেশিরভাগ টাইম বাঁ দিকে ঘুরিয়ে অথবা চিৎ করে শোয়াতে হবে। দেখো এই প্রবলেমটা যদি অল্পের মধ্যে থাকে তাহলে কিন্তু এই পজিশন থেরাপির মাধ্যমেই এই সমস্যাটা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আর যদি এই সমস্যাটা বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আমাদেরকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং এখানে বিভিন্ন রকম হেলমেট থেরাপি বলো, বিভিন্ন রকম ব্যায়াম বলো, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। দেখো স্ক্রিনে আমি যে ছবিটা দেখাচ্ছি সেদিকে একটু লক্ষ্য করো। বাচ্চার মাথার দুদিকে হাত দিয়ে এভাবে অল্প করে প্রেশার দেবে, দিয়ে ওই দিনে 3 বার 4 বার ওইভাবে করতে থাকবে, তাহলে দেখবে এই সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যায়। আর 6 মাসের পর যেহেতু বেশিরভাগ বাচ্চাই হামাগুড়ি দিতে শিখে যায় অথবা বসতে শিখে যায়, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মাথা থেকে প্রেশার এমনি আস্তে আস্তে কমতে থাকে। এর ফলে বাচ্চার মাথা এমনিতেই মানে ঠিকঠাক পজিশনে চলে আসে। সবশেষে বলি যে ক্র্যানিওসিনোসিস বলে কিন্তু বাচ্চাদের মাথার স্ক্যাল্পের একটি মানে রোগ হয়, যেটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মাথাটা কি হয়, বাচ্চার মাথার যে নরম অংশটুকু থাকে সেই অংশটুকু কিন্তু থাকে না, মানে দুটো হাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা থাকে না। এর ফলে স্ক্যাল্পটা কিন্তু বড় হতে পারে না। তো জায়গা না পেয়ে মাথাটা কিন্তু একটা অ্যাবনর্মাল শেপ নেয়। এর ফলে বাচ্চার কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো এই সমস্যাটা কিভাবে ঠিক করা যায়, ডাক্তারের কাছে যেতে হবে এবং বিভিন্ন সার্জারির প্রয়োজন পড়ে। সচেতন বাবা মা হিসেবে তোমরা লক্ষ্য করো যে তোমার বেবির কি প্রবলেম হয়েছে এবং প্রবলেমটা কেন হয়েছে, কোন কারণে হয়েছে, কারণটা তোমরাই ভালো বলতে পারবে। তো আমি দেখো এই ভিডিওতে পুরো ডিটেলে বলেছি বাচ্চার স্ক্যাল্প নিয়ে যা যা প্রবলেম হয়। তো আশা করছি যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের অনেকটা উপকারে এসছে এবং মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। এই রকম আরও হেলথ রিলেটেড, বেবি কেয়ার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও উপকারে এসে থাকে তো অবশ্যই একটা লাইক করো, একটু কমেন্ট করো, এতে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো। বাই।